বিক্রম নামের এক ব্যক্তি একটি কারখানায় অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করত, কিন্তু তার জীবন তখনই ধ্বংস হয়ে যায় যখন মিথ্যে অভিযোগে তাকে ফাঁসিয়ে জেলে পাঠানো হয়। পরে আদালত থেকে মুক্তি পেলেও বিক্রমের চিন্তাধারা পুরোপুরি বদলে যায়, কারণ জেলে সে এক বিপজ্জনক অপরাধীর সংস্পর্শে আসে। তার থেকেই বিক্রম শেখে মানুষ কিভাবে নিজের পরিচয় বদলে আইন এবং সিস্টেমকে ফাঁকি দিতে পারে। ধীরে ধীরে সে হয়ে ওঠে বহুরূপী, একজন মাস্টারমাইন্ড চোর যে নানা ছদ্মবেশ ধারণ করে ব্যাংক লুট করে এবং প্রতিবারই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যায়। অন্যদিকে সৎ পুলিশ অফিসার সুমন্ত ঘোষাল তার খোঁজে লেগে থাকে। এটি শুধুমাত্র এক পুলিশ আর চোরের গল্প নয়, বরং মানুষের বদলে যাওয়ার রূপ এবং সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ের এক থ্রিলিং যাত্রা, যার প্রতিটি মোড়ে রয়েছে সাসপেন্স এবং চমকে দেওয়া টুইস্ট। তাই আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করব একটি বাংলা সাসপেন্স থ্রিলার মুভি যার নাম হলো বহুরূপী। তাহলে শুরু করছি আজকের ভিডিও। গল্পের শুরু হয় জঙ্গলে ঘেরা একটা জায়গা থেকে। একটি পুলিশের গাড়ি চোরেদের গাড়িকে তাড়া করছে। অনেকক্ষণ ধরে ধাওয়া করার পর এসআই সুমন্ত ঘোষাল প্রাণপণ চেষ্টা করে চোরেদের হাতে নাতে ধরে ফেলে। চোরেরা যে বিপুল পরিমাণ টাকা ও সোনা লুট করেছিল সেগুলো উদ্ধার করা হয়, কিন্তু সেখানে সুমন্ত পুলিশ স্টেশনে যোগাযোগ করার জন্য কোনো সিগন্যাল পাচ্ছিল না। তাই সে তার সঙ্গী কনস্টেবলকে বলে, তুমি দ্রুত থানায় গিয়ে ব্যাকআপ নিয়ে এসো, কারণ ফেরার পথে অন্য চোরেরাও হামলা করতে পারে। তবে কনস্টেবল বলে, স্যার, এখানে আমাদের দেখার কেউ নেই। যত সোনা পেয়েছি আমরা দুজনে ভাগ করে নেই, কেউ জানবে না। তবে এই কথা শুনে সুমন্ত খুবই রেগে যায়। সে কনস্টেবলের কলার ধরে বলে, আমরা এমন কিছুই করব না। এটা থেকেই বোঝা যায় সুমন্ত ঘোষাল একজন অত্যন্ত সৎ পুলিশ অফিসার। ঠিক তখনই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় এবং সে তার টিমকে সেখানে আসতে বলে। এই ঘটনার পর দেখতে দেখতে কেটে যায় 25টা বছর। এবার দেখা যায় সুমন্ত চাকরি থেকে অবসর নিয়েছে। সে বহুরূপী নামের একটি বই লিখেছে, আর আজ সে বই প্রকাশের দিন। সুমন্ত অবসর নিলেও এই 25 বছরে অনেক কেস সমাধান করেছে। সেই অভিজ্ঞতার ওপরেই বইটি লেখা। সবাই তাকে বই সম্পর্কে জিজ্ঞেস করলে সে জানায়, এই বহুরূপী আমার সাফল্যের নয়, বরং ব্যর্থতার কাহিনী। এই বইতে আছে আমার রাগ, আমার কষ্ট, আমার করা ভুলগুলো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সে এই বইতে কি এমন গল্প লিখেছিল সেটাই দেখানোর জন্য দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা পশ্চিমবঙ্গের একটি মিল বা কারখানা দেখি, আর সেই কারখানার ম্যানেজারই আমাদের গল্পের প্রধান চরিত্র। তার নাম হলো বিক্রম। বিক্রম খুবই শান্ত ও সহজ সরল স্বভাবের মানুষ। এক সময় কারখানার কিছু শ্রমিক বেতন বাড়ানোর দাবি তুলে ধর্মঘটে নেমে পড়ে। তাদের দাবি মেনে না নেওয়ায় শ্রমিক ইউনিয়নের নেতা বলাই সবার সামনে ম্যানেজার বিক্রমের গলায় জুতোর মালা পরিয়ে দেয়। সেই সময় কারখানার মালিকও নিজের রাগ বিক্রমের উপরেই ছাড়ে। তবে এত কিছুর পরেও বিক্রম সততার সঙ্গেই কাজ করতে থাকে। এক রাতে সে একটা মঞ্চ নাটকে অভিনয় করতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে বিক্রম দেখে দুটো ছেলে ইউনিয়ন লিডার বলাইকে হত্যা করে পালিয়ে যাচ্ছে। বিক্রম তাকে সাহায্য করতে এগোয়, কিন্তু ততক্ষণে বলাই মারা গেছে। হঠাৎ কেউ পেছন থেকে বিক্রমের মাথায় আঘাত করে, আর সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর গ্রামের লোকজন সেখানে জড়ো হয়। বিক্রমের জ্ঞান ফিরে আসতেই পুলিশ এসে তাকে থানায় ধরে নিয়ে যায়। পুলিশের সন্দেহ হয় বিক্রমই খুন করেছে, কারণ তাকে মৃতদেহের পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। এদিকে অফিসার সুমন্ত ঘোষাল উদ্ধার করা টাকা ও সোনা নিয়ে থানায় আসে। সে থানার ক্যাশিয়ারকে বলে উদ্ধার করা সবকিছু গুনে গুনে সরকারি খাতে জমা করে দিতে। তবে সেই কনস্টেবল আবারও বলে এগুলো থানার সব পুলিশদের মাঝে ভাগাভাগি করে নিতে। আসলে সেই থানার বেশিরভাগ পুলিশরাই ছিল দুর্নীতিগ্রস্ত। তাদের মাঝে সুমন্তই একমাত্র সৎ অফিসার হওয়ায় সে বাকি সহকর্মীদের সঙ্গে ঠিক মানিয়ে নিতে পারছিল না। একজন অফিসার তাকে জানায় বিক্রম নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই নাকি ইউনিয়ন লিডারকে খুন করেছে, কিন্তু অনেক মারধর করেও বিক্রম কিছুই স্বীকার করছে না। সুমন্ত খুবই রেগে গিয়ে বিক্রমকে জোর করে স্বীকার করাতে খুব মারধর করে। বিক্রম বারবারই বলে সে খুন করেনি, তবুও তাকে প্রচণ্ড পেটানো হয়।
এরপর বিক্রমকে আদালতে আনা হলে সেখানে বিক্রমের পরিবার, বাবা, ভাই ও বৌদি কারখানার মালিকের থেকে টাকা খেয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়। এমনকি বিক্রমের বৌদি বলে সে নাকি নিজের চোখে দেখেছে বিক্রম বলয়ের বুকের উপরে বসে বারবার তার মাথায় আঘাত করছিল। নিজের পরিবারের এমন রূপ দেখে বিক্রম একেবারেই হতবাক হয়ে যায়। সব তথ্য প্রমাণ তার বিরুদ্ধে যাওয়ায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড দেয়। কিছুদিন পর সুমন্ত নিজের জন্য মেয়ে দেখতে আসে। মেয়ে পছন্দ হওয়ায় পরীর সাথে সুমন্তের বিয়ে হয়ে যায়। এদিকে বিক্রম জেলের ভেতরে দিন কাটাচ্ছিল। একদিন খাবার নেওয়ার সময় এক গুন্ডা অকারণেই তার খাবারে পানি ঢেলে দেয় এবং তাকে ধরে মারতে থাকে। সেই সময় সেলিম ভাই নামের আরেকজন কয়েদি এসে গুন্ডাদের মারধর করে বিক্রমকে বাঁচায়। বিক্রম তাকে বলে সে নির্দোষ আর তাকে ফাঁসানো হয়েছে। এটা শুনে সেলিম ভাই বলে সে খবর নিয়ে দেখেছে কারখানার মালিকই ইউনিয়ন লিডারকে খুন করিয়ে বিক্রমকে ফাঁসিয়েছে। তার পরিবারও এতে জড়িত ছিল, কারণ বিক্রম জেলে গেলে সব সম্পত্তি তার বড় ভাই পাবে। পুলিশও ঘুষ নিয়ে মিথ্যে মামলা সাজিয়েছে। সব শুনে বিক্রম একেবারে স্তম্ভিত হয়ে পড়ে। এরপর সে জেলের ভেতরে অনেক কষ্টে দিন কাটাতে থাকে। অন্যদিকে সুমন্তের ওসি পদে প্রমোশন হয় এবং তাকে চন্দনপুর থানায় পোস্টিং দেয়া হয়। সেখানে খুব বেশি চুরি আর পকেটমারের ঘটনা ঘটছিল। এসপি তাকে বলে চন্দনপুরে গিয়ে তোমার প্রথম কাজ হবে সেগুলো কিভাবে সামলাতে হয় সেটা দেখা। এই কথা শুনে অফিসার সুমন্ত বলে, জি স্যার, আমি সব দায়িত্ব ঠিকভাবে পালন করার চেষ্টা করব। এরপর সে বাড়ি ফিরে প্রমোশনের খবরটা পরীকে জানায়। সেটা শুনে পরী তো খুবই খুশি হয়। এদিকে জেলের ভেতরে বিক্রম সব সময় সেলিম ভাইয়ের সঙ্গে সঙ্গেই থাকতে শুরু করে। সে জানতে পারে সেলিম ভাই এক সময়ের নাম করা চোর ছিল, যে পুলিশকে নাজেহাল করে রেখেছিল। জেলে বসে সে বাইরে তার পুরো ব্যবসাও নিয়ন্ত্রণ করে এবং বড় বড় লোকেদের সঙ্গে টাকার লেনদেন করে। অনেক গুরুত্বপূর্ণ তথ্যও তার কাছে থাকে। এসব শুনে বিক্রম ঠিক করে সে সেলিম ভাইয়ের সঙ্গে বন্ধুত্ব বাড়িয়ে সব কাজ শিখে নেবে। সেলিম ভাইও তাকে নিজের লোক বানিয়ে চুরি করার কৌশল শেখাতে থাকে। কিভাবে চালাকি করে চুরি করতে হয়, কিভাবে ব্যাংক লুট করতে হয় এবং কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিতে হয়। বিক্রমও সবকিছু ভালোভাবে শিখে নেয়। আসলে সে এসব করছে যেন জেল থেকে বেরিয়ে অফিসার সুমন্তকে ফাঁসিয়ে প্রতিশোধ নিতে পারে। কারণ সে মনে মনে বিশ্বাস করে সুমন্তের জন্যই তাকে 5 বছরের সাজা ভোগ করতে হচ্ছে। বিক্রম সেলিমকে বলে, দাদা, আমার একটা উপকার করে দেবে? সেলিম বলে, কি উপকার বল। বিক্রম বলে, ইন্সপেক্টর সুমন্ত ঘোষাল এখন কোন থানায় আছে সেটা খবর নাও। তারপর একদিন বিক্রমের বাবা বিক্রমের সাথে দেখা করতে আসে। বিক্রমের বাবা বলে, আমাকে ওরা বাধ্য করেছিল তোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে। তোকে আমি কিছুই দিতে পারলাম না। পারলে আমাকে ক্ষমা করে দিস। এভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়। জেল থেকে বের হওয়ার আগে সেলিম ভাই তাকে স্যাচরাপুরে যেতে বলে। সেখানে তার মতোই অনেক চোর ডাকাতরা থাকে। সেলিম ভাইয়ের ছেলে ভক্ত পাণ্ডাও একজন বড় ডাকাত। সেখানে গেলে বিক্রম তাদের দলে যোগ দিতে পারবে। চলে যাওয়ার সময় বিক্রমকে ডেকে সেলিম ভাই জানায় সুমন্ত ঘোষাল এখন চন্দনপুর থানায় আছে। তখনই বিক্রমের সেদিন রাতের ঘটনা মনে পড়ে যায়। সুমন্ত সত্যিটা না জেনেই বিক্রমকে অনেক মারধর করেছিল। এবার বিক্রম সেলিম ভাইয়ের থেকে বিদায় নিয়ে স্যাচরাপুরের পথে রওনা দেয়। কিন্তু রাতে বাসে যাওয়ার সময় জঙ্গলের রাস্তায় কয়েকজন ডাকাত বাস থামিয়ে যাত্রীদের টাকা ও গয়না লুট করে। তাদের মধ্যে একটা মেয়েও ছিল। ডাকাতেরা বিক্রমের মানিব্যাগটাও কেড়ে নেয়। পরের দিন সকালে বিক্রম স্যাচরাপুরে পৌঁছে সেলিম ভাইয়ের ছেলে ভক্ত পাণ্ডার সাথে দেখা করে। ভক্ত পাণ্ডা বিক্রমকে মুহুরির কাজ দেয় আর বলে, আজ থেকে তোমার নাম হবে চুনি কুমার। স্যাচরাপুর গ্রামটা হলো বহুরূপীদের গ্রাম। দিনের বেলা সবাই বহুরূপী সেজে যাত্রাপালা করে আর রাতে করে চুরি ডাকাতি। সেদিন রাতে গ্রামে কিছু লোক নাচ গান করছিল। তাদের মধ্যে একটা মেয়েকে দেখে বিক্রম চিনতে পারে যে এই মেয়েটাই গত রাতে বাসে ডাকাতি করেছিল। মেয়েটির নাম হলো ঝিমলি। এদিকে সুমন্ত বাড়ি ফিরে এলে বাড়ির কাজের মেয়ে সুমন্তকে জানায় বৌদি প্রায়ই শুধু চিৎকার করে আর দরজা বন্ধ করে পাগলের মতো মেঝেতে শুয়ে থাকে। সুমন্ত পরীর কাছে গিয়ে দেখে পরী গভীরভাবে ঘুমিয়ে আছে। এদিকে বিক্রম সেলিম ভাইয়ের পরিচিত এক আইনজীবীর সাহায্যে আদালতে মুহুরির কাজ শুরু করে।
একদিন সে স্যাচরাপুরে গ্রাম প্রধানের কাছে গিয়ে নিজের গল্প বলে এবং সাহায্য চায়। সে জানায় সে 15 দিন মুহুরির কাজ করবে আর 15 দিন ব্যাংক ডাকাতি করবে। গ্রাম প্রধান তাকে জিজ্ঞেস করে, আমার কি সাহায্য তোমার দরকার? বিক্রম বলে, আমার 10,000 টাকা লাগবে, পরে সুদ সমেত ফেরত দিয়ে দেব। আর দুটো ছেলে লাগবে যারা বাইক চুরি করতে জানে। আর 3টে খেলনা বন্দুক লাগবে। আমি মানুষকে আঘাত করে নয়, মানুষকে ভালোবেসে ডাকাতি করব। সাথে আমার একটা মেয়েও দরকার। স্পটে যেতে হবে না, আমার সাথে সসম্মানে কাজ করবে। এটা শুনে গ্রাম প্রধান তাকে ঝিমলিকে সঙ্গে নিতে বলে। ঝিমলি হলো স্যাচরাপুরের সবথেকে বড় পকেটমার। ঝিমলি বিক্রমকে দেখে ব্যঙ্গ করে বলে, উনি নাকি ট্রেনিং ছাড়াই ব্যাংক ডাকাতি করবে। তারপর দেখবে প্রথম দিনই পুলিশের হাতে ধরা পড়েছে। গ্রাম প্রধান জিজ্ঞেস করে, এদের কি ভাগ দেবে? বিক্রম জানায়, ডাকাতির 30 ভাগ আমার, 10 ভাগ স্যাচরাপুরের, আর বাকি 60 ভাগ সবার মধ্যে সমান ভাগে ভাগ করে দেব। বিক্রমের কথা শুনে সবাই তাকে হাততালি দিতে থাকে। এদিকে চন্দনপুরে সুমন্ত নানা চুরি ও অপরাধের কেসে ব্যস্ত হয়ে পড়ে। তার স্ত্রী পরীকে সময় দিতে না পারায় পরী দিনে দিনে অসুস্থ হয়ে পড়েছে। সুমন্ত ডাক্তারের সাথে কথা বলে জানতে পারে পরী ছোটবেলা থেকেই মানসিকভাবে অসুস্থ। ডাক্তার বলে ওর মধ্যে বাইপোলার হওয়ার সব রকমের সিমটমস আছে। সন্দেহ প্রবণতা, অবাস্তব চিন্তাভাবনা করা, এক সময় ভালো আরেক সময় খারাপ। এটা বলে ডাক্তার পরীকে নিয়মিত ওষুধ খেতে দেয়। এদিকে ঝিমলির বাড়িতেই বিক্রমের থাকার ব্যবস্থা করা হয়। ঝিমলি বিক্রমকে বলে থাকা খাওয়ার জন্য মাসে 2,000 টাকা লাগবে, মাসের শুরুতেই অ্যাডভান্সও দিতে হবে। এটা বলে ঝিমলি বিক্রমের মানিব্যাগ থেকে 2,000 টাকা কেটে নিয়ে ব্যাগটা ফেরত দিয়ে দেয়। আসলে সেদিনের বাস ডাকাতিতে বিক্রমের মানিব্যাগটা ঝিমলির কাছেই ছিল। ঝিমলি আবারও ভেঙচি দিয়ে বিক্রমকে বলে, যে নিজের ব্যাগ সামলাতে পারে না সে আবার করবে ব্যাংক ডাকাতি। এরপর বিক্রম তার কারখানার ওয়াচম্যান খুড়োর সাথে দেখা করতে আসে। অনেকদিন আগেই জুট মিল বন্ধ হয়ে গেছে, তাই খুড়োর হাতে কোনো কাজ নেই। বিক্রম খুড়োকে বলে, তোমাকে আমাদের সাথে ব্যাংক ডাকাতি করতে হবে, পারবে না? এটা শুনে খুড়ো অবাক হয়ে বিক্রমের দিকে তাকিয়ে থাকে। কারণ যে ছেলে একসময় সৎভাবে চাকরি করত সেই এখন বলছে ব্যাংক ডাকাতির কথা। সবাইকে এক জায়গায় ডেকে বিক্রম তার দলকে বলে, আমি একজন বিকম গ্র্যাজুয়েট, চাকরি করে পরিশ্রম করে খেতাম, কিন্তু বিনা কারণে সরকার আমাকে সাজা দিল। এতদিন সরকার আমাদের কি দিয়েছে? বহুরূপী শিল্পী, যাত্রা শিল্পী, তাদের জন্য সরকার কি করেছে? সে আরো বলে, ব্যাংকের টাকা হলো সরকারের টাকা, সরকার যদি তোমাকে মারে তাহলে তুমিও সরকারকে মারো। ঝিমলি বলে, এত ঝামেলার কি আছে? ব্যাংক থেকে লোক বেরোলে তার পকেট মারলেই তো হয়, এতে কোনো রিস্কও থাকবে না। বিক্রম ঝিমলিকে বলে, কেন? সাধারণ মানুষ তো তোমার কোনো ক্ষতি করেনি, তাদের টাকা কেন মারছো? ওই টাকা হয়তো কারো রক্ত জল করা পরিশ্রমের টাকা, ওই টাকা হয়তো কারো মায়ের চিকিৎসা টাকা বা কারো বোনের বিয়ে দেওয়ার টাকা। কোনোদিন কি ভেবে দেখেছ পকেটমারি করে যে মানুষগুলোকে সর্বশান্ত করেছ, পরে সেই মানুষটি আত্মহত্যা করেছে কিনা? এরপর বিক্রম দৃঢ়ভাবে বলে, মানুষকে ভালোবেসে ব্যাংক ডাকাতি করব, মানুষের ক্ষতি করে নয়। এরপর শুরু হয় ব্যাংক ডাকাতির ট্রেনিং করা। বিক্রমের ডাকাতি করা টিমের সদস্য হয় নিতাই, খয়ের, ঝিমলি, খুড়ো, আর টিমের লিডার হয় বিক্রম। বিক্রম জানায় ডাকাতি শুরু হবে চন্দনপুর ব্যাংক থেকে। প্রথমে সে খয়ের আর নিতাইকে ব্যাংকের আশেপাশে কি রয়েছে সেটা দেখার জন্য পাঠায়। তারা এটাও খেয়াল করে ব্যাংকের কোন সময় ভিড় হয় আবার কোন সময় ব্যাংক খালি থাকে। এরপর নিতাই আর খয়ের দুটো বাইক চুরি করে বাইকের নম্বর বদলে দেয়। ব্যাংক থেকে রেল স্টেশন কত দূর, হাইওয়ে কত দূর, তারা সমস্ত কিছু জেনে নেয়। তারপর বিক্রম খুড়োকে ব্যাংকে পাঠায় ব্যাংকে কোথায় কি রয়েছে, ক্যাশ কাউন্টার কোন দিকে, ম্যানেজার কোথায় বসে, এই সব কিছু জানার জন্য। তারপর বিক্রম আর ঝিমলি স্বামী স্ত্রী সেজে চন্দনপুরে গুরুদাস মণ্ডল নামে এক লোকের বাড়িতে ওঠে। সেখানে তারা নিজেদের মুড়ি ব্যবসায়ী বলে পরিচয় দেয়। আসলে গুরুদাস মণ্ডল মুড়ির ব্যবসা করত, কিন্তু টাকার অভাবে সেটা বন্ধ হয়ে যায়। বিক্রম কোনোভাবে সেটা জানতে পেরে তাদের কাছে এসেছে, যাতে সেখানে থেকেই তারা ব্যাংকে ডাকাতি করতে পারে আর পুলিশেও তাদের উপর সন্দেহ না করে। বিক্রম আর ঝিমলি চালাকি করে গুরুদাসকে টাকা পয়সা দিয়ে তাদেরকেও মুড়ির ব্যবসায় পার্টনার করে নেয়।
এদিকে পরি সুমন্তকে তার গয়নার জন্য ব্যাংকে একটা লকার নিতে বলে। আর অন্যদিকে বিক্রম মাসের 2 তারিখে তার দলবল নিয়ে ব্যাংকে পৌঁছায় ডাকাতি করতে। ঠিক সেই সময় সুমন্ত পরীকে নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলে বাড়ি ফিরছিল। বিক্রমও ব্যাংকের সামনে সুমন্তকে দেখতে পায়। সুমন্ত চলে যেতে তারা 3জন ভেতরে প্রবেশ করে আর একজন ব্যাংকের বাইরে থেকে পাহারা দেয় যে পুলিশ আসছে কিনা। বিক্রম ম্যানেজারের ঘরে ঢুকে তার দিকে বন্দুক তাক করে বলে, আমরা ব্যাংক ডাকাত স্যার, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনার ব্যাংকটা খুব ভালো লাগলো, তাই ডাকাতি করতে এলাম। এদিকে নিতাই ক্যাশ কাউন্টারের লোকটির ওপর বন্দুক ধরে আর খুড়ো গার্ডের ওপর বন্দুক ধরে। এসব দেখে ব্যাংকে থাকা লোকজন খুবই ভয় পেয়ে যায়। ম্যানেজার অ্যালার্মের সুইচ চাপলেও অ্যালার্ম বাজে না, কারণ খুড়ো আগে থেকেই তার কেটে দিয়েছে। তারপর বিক্রম ম্যানেজারের কাছ থেকে ক্যাশের চাবি নিয়ে নিতাইকে দেয়। ব্যাংকে এতই টাকা ছিল যে তাদের ব্যাগ ভর্তি হয়ে যায়। তখন সেখানে থাকা ব্যাংকের এক কাস্টমারের থেকে লুঙ্গি কেড়ে নিয়ে তারা লুঙ্গির ভেতরে টাকা ভরে। এরপর বিক্রম তার দলকে জানায়, সবাইকে একটা ঘরে ঢোকাও, তবে মহিলাদের অসম্মান করো না আর কাউকে আঘাত করবে না। বিক্রম সবাইকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে দরজায় একটা নকল টাইম বোম লাগিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসে। এরপর তারা রং মেখে বহুরূপী সেজে পুলিশের চোখের সামনে দিয়ে পালিয়ে যায়। জঙ্গলে গিয়ে ডাকাতি করার সময় পরা পোশাক পুড়িয়ে ফেলে। সবশেষে স্যাচরাপুরে ফিরে এসে সব টাকা সবার মাঝে ভাগাভাগি করে নেয়। এদিকে ওপর মহল থেকে সুমন্তের ওপর খুব চাপ বাড়তে থাকে। সে ডাকাতির কেসের তদন্তে ব্যস্ত হয়ে পড়ে, তাই সময় মতো বাড়িও ফিরতে পারে না। এতে তার স্ত্রী পরি তার উপর সন্দেহ করতে শুরু করে। তখনই সুমন্ত খবর পায় একই পদ্ধতিতে আরেকটি ব্যাংকে ডাকাতি হয়েছে। সে বুঝতে পারে একই দল কাজটা করেছে, কিন্তু কোনো সূত্র পায় না। এদিকে ঝিমলি বিক্রমকে বলে, এবার থেকে ডাকাতির 50 ভাগ আমার চাই, 15%-এ আর কাজ হবে না। বিক্রম তখন বলে, 45% তোমাকে দেব, কিন্তু আমাকে বিয়ে করতে হবে। ঝিমলি প্রথমে রাগ দেখালেও মনে মনে সে এটা শুনে বেশ খুশি হয়। এরপর একদিন ঝিমলি আর বিক্রম বিয়ে করে দুজনে ছোট্ট একটা সংসার পাতে। বিয়ের পর বিক্রম ঝিমলিকে তার নিজের বাড়িতে নিয়ে আসে, কিন্তু বাড়িতে এসে সে দেখে তার বাবা কিছুদিন হলো মারা গিয়েছে। আজ তার বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান। এটা দেখে বিক্রম খুবই কষ্ট পায়, কিন্তু বিক্রমের দাদা বৌদি বিক্রমকে বাড়ি থেকে বের করে দেয়। বিক্রম আবারও স্যাচরাপুরে ফিরে এসে নিতাইকে বলে, আমি এবার বোমা বানাবো, এই অপমানের প্রতিশোধ আমাকে নিতেই হবে। বোমা বানিয়ে দাদা বৌদির সমেত তাদের ঘরটা উড়িয়ে দেব। বিক্রম বোমা বানাতে গিয়ে একটা বোমা তার হাতেই ফেটে যায় আর বিক্রমের দুটো হাতের আঙ্গুলগুলো পুড়ে যায়। এই ঘটনার কারণে বিক্রম একরকম প্রতিবন্ধী হয়ে পড়ে, কিন্তু তারপরেও তারা ব্যাংক ডাকাতি ছাড়েনি। একই পদ্ধতিতে 3 বছর ধরে তারা 22টা ব্যাংকে ডাকাতি করে। এদিকে সুমন্ত ব্যাংক ডাকাতদের খুঁজতে খুঁজতে একেবারে হয়রান হয়ে যাচ্ছে, কিন্তু তাদের টিকিরও খোঁজ পাচ্ছে না। একদিন সুমন্ত খবর পায় পরি বাড়িতেই সবকিছু ভাঙচুর করছে। সে তাড়াতাড়ি বাড়ি এসে দেখে পরি রান্নাঘরের সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। পরির অসুস্থতা দিন দিন বাড়তেই থাকে, এমনকি পরির রাগে হাতের রগও কেটে ফেলেছে। তাকে শান্ত করার জন্য ডাক্তার এসে পরীকে ঘুমের ইঞ্জেকশন দেয়। এরপর সুমন্ত ডাক্তারবাবুর সাথে কথা বললে ডাক্তারবাবু পরীকে একটা রিহাব সেন্টারে এডমিট করতে বলে। এদিকে বিক্রম আবারও একটা ছোট ব্যাংকে ডাকাতি করতে চায়, কিন্তু সেখানে একটি বৃদ্ধ লোক কান্না করছিল। বিক্রম জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? বৃদ্ধ লোকটি বলে, আমার মেয়ের বিয়ে, তাই ব্যাংকে টাকা তুলতে এসেছিলাম, কিন্তু সব টাকা তো আপনারা নিয়ে যাচ্ছেন। বিক্রম জিজ্ঞেস করে, আপনার কত টাকা দরকার? বৃদ্ধ লোকটি জানায় 30,000 টাকা। এটা শুনে বিক্রম তখন লোকটিকে 30,000 টাকা দিয়ে দেয়। তারপর সবাইকে একটা ঘরের ভেতরে ঢুকিয়ে দরজায় নকল টাইম বোমা লাগিয়ে বিক্রম ও তার দলবল সেখান থেকে ডাকাতি করে বেরিয়ে আসে। এদিকে সুমন্ত পরীকে একটা রিহাব সেন্টারে এডমিট করে দেয়। তখনই সুমন্তর ফোনে একটা এসএমএস আসে। সুমন্ত জানতে পারে আবারও একটা ব্যাংকে ডাকাতি হয়েছে, তাই সে তখনই পরীকে সেখানে রেখেই ব্যাংকে চলে যায়। সে ব্যাংকের আশেপাশে খুঁজে রাস্তায় দুজন বহুরূপীকে দেখতে পায়। এবার সুমন্তর তাদের ওপর একটু সন্দেহ হয়, তাই সে প্রথমে খুড়োকে সার্চ করে। এরপর ঝিমলিকেও সার্চ করতে বলে, কিন্তু ঝিমলির কাছে তখন ডাকাতির টাকা ছিল।
তখনই বিক্রম ছদ্মবেশে আরেকজন পুলিশকে বলে দুটো বাইক ওই দিকে গেছে। এটা শুনে সুমন্ত বাকি পুলিশদের নিয়ে সেদিকে ছুটে যায়। পুলিশ এত চেষ্টা করেও ডাকাতদের ধরতেই পারছে না। এসব দেখে এসপি সুমন্তকে বলে, তুমি এই কেসটা থেকে নিজেকে সরিয়ে নাও। শুনেছি তোমার স্ত্রীও নাকি অসুস্থ। মনে হচ্ছে তুমি পার্সোনাল লাইফে অনেক বেশি ঝামেলায় আছো। তারপরেও সুমন্ত একটা শেষ সুযোগ চেয়ে নেয়। পরের দিন যেসব ব্যাংকে ডাকাতি হয়েছিল সেসব ব্যাংকের ম্যানেজার ও কর্মচারীদের সুমন্ত জিজ্ঞাসাবাদ করে। কেউ কেউ বলে ডাকাতদের মধ্যে একজনের দুটো হাত আছে, আবার কেউ কেউ বলে তার দুটো হাত নেই। সবার কথা শুনে সুমন্ত ভাবে হয়তো ডাকাতেরা কোনো হোটেলে থাকে না, নিশ্চয়ই তারা ছদ্মবেশ ধরে ব্যাংকের আশেপাশে কারো বাড়িতে ভাড়াটে হয়ে উঠেছে। সে সবার বয়ান অনুযায়ী সন্দেহভাজনদের স্কেচ বানায়, কিন্তু ডাকাতেরা প্রতিবার বিভিন্ন ছদ্মবেশে আসার কারণে কারোরই বর্ণনাতে মিল পাওয়া যায় না। তাই স্কেচে তাদের চেহারা আলাদা আলাদাই দেখা যায়। তবুও বিক্রম পুলিশদের বলে, তোমরা আলাদা আলাদা গ্রামে গিয়ে এই লোকেদের খুঁজে বের করার চেষ্টা করো। এভাবেই দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। একদিন সুমন্ত পরীকে বাড়ি ফিরিয়ে নিতে আসে, কারণ পরী এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। আর এদিকে ঝিমলি তার প্রেগনেন্সির কথা স্বামী বিক্রমকে জানায়। এটা শুনে বিক্রম তো খুবই খুশি হয়। এরপর একদিন বিক্রমের বৌদি তার ছেলেকে নিয়ে বিক্রমদের বাড়িতে আসে। বিক্রমের বৌদি বলে, তোমার দাদার ক্যান্সার ধরা পড়েছিল, তার চিকিৎসার জন্য সমস্ত টাকা পয়সা এমনকি বাড়িটাও বন্ধক দিতে হয়েছে। সময় মতো টাকা দিতে না পারায় তাদেরকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। সে কাঁদতে কাঁদতে বিক্রমের কাছে সাহায্য চায়। বৌদি তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করলেও বিক্রম তাকে ক্ষমা করে দিয়ে কিছু টাকা দেয় এবং বলে, আমাদের ব্যাপারে কাউকে কিছুই বলবে না, আর এখানে কোনোদিনও আসবে না। এদিকে সুমন্ত চন্দনপুরের আশেপাশের গ্রামগুলোর চুরির ঘটনা দেখে একটা প্যাটার্ন খুঁজে বের করে। সেই অনুযায়ী সে আন্দাজ করে পরের চুরি বহরমপুরের ব্যাংকে হতে পারে। অন্যদিকে বিক্রম ও তার দল মুসলমানদের ছদ্মবেশ নিয়ে বহরমপুর গ্রামে আসে। সুমন্ত ও বাকি পুলিশরা ছদ্মবেশে ব্যাংকের আশেপাশে দোকানি সেজে ঘাপটি মেরে থাকে। বিক্রম ও তার দল চেহারা বদলে সে ব্যাংকে ডাকাতি করতে যায়, কিন্তু সে আশেপাশে দেখেই পুলিশদের চিনে ফেলে সেখান থেকে পালাতে শুরু করে। সুমন্তও তখন তাদেরকে ফলো করতে থাকে। কিছু দূর যেতেই বিক্রম নিতাইকে বলে, তুই পুলিশদের বিভ্রান্ত করে অন্য পথে নিয়ে যা, আমরা বাকিরা রঘুনাথগঞ্জে যাচ্ছি। এটা বলেই বিক্রম নিতাইকে একা ছেড়ে দেয় আর বাকিরা ফেরি পার হয়ে রঘুনাথগঞ্জে পৌঁছে যায়। সুমন্ত নিতাইকে দেখতে পেয়ে তার পিছু করতে থাকে। একটু দূরে যেতেই পুলিশ নিতাইকে ধরে ফেলে, কিন্তু তখনই কনস্টেবল রঞ্জিত এসে বলে, স্যার, রঘুনাথগঞ্জের ব্যাংকে ডাকাতি হয়ে গেছে। এটা শুনে সুমন্ত তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। সে ভালো করেই বুঝে গেছে নিতাইয়ের পুলিশের হাতে ধরা পড়াটা আসলে ডাকাতদেরই প্ল্যান ছিল। তারা নিতাইকে থানায় নিয়ে এসে খুব মারধর করে। নিতাই বলে, ওস্তাদ সেলিম খান বসকে স্যাচরা পাঠিয়েছিল, এর বেশি আমি কিছুই জানি না। এবার সুমন্ত জেলের ভেতরে সেলিম ভাইয়ের কাছাকাছি কোন কোন লোক ছিল সেই ইনফরমেশন বের করে। তারা জানতে পারে সেলিম ভাইয়ের খুব কাছের একজন ছিল যার নাম হলো বিক্রম প্রামাণিক। বিক্রমের ছবি দেখে সুমন্তর মনে পড়ে যায় এই বিক্রম প্রামাণিকই ইউনিয়ন লিডারের মার্ডার কেসের আসামি, এবং সেই এখন ব্যাংক ডাকাতি করছে। সুমন্ত বাকি পুলিশদের বলে, বিক্রম প্রামাণিক হলো একজন বহুরূপী, সে বারবার রূপ বদলায়। আমরা যখন অন্য জায়গায় খুঁজে বেড়াই তখন সে বহুরূপী সেজে এই শহরে আমাদের সামনে ঘুরে বেড়ায়। এবার বিক্রম প্রামাণিককে যেভাবেই হোক ধরতেই হবে। নিতাইকে যে জেলে রাখা হয়েছিল তার পাশে আলমগীর নামের আরেকজন আসামিকে রাখা হয়। সে তাকেও নিতাইদের ডাকাতির দলে নিতে বলে। একদিন সব পুলিশরা যখন ক্রিকেট ম্যাচ দেখছিল, ঠিক সেই সময়ে আলমগীর মুখ থেকে পিন বের করে তালা খুলে আলমগীর আর নিতাই জেল থেকে পালিয়ে যায়। যাওয়ার সময় আলমগীর নিতাইকে বলে, অন্নপূর্ণা মন্দিরে 50 লাখ টাকার গয়না দিয়ে ঠাকুরকে সাজানো হয়, তোমার ওস্তাদকে বলো এই দানটা মারতে পারলে আর কোনোদিনও ডাকাতি করতে হবে না। নিতাই ফিরে এসে আলমগীরের বলা কথাটা বিক্রমকে জানায়। এটা শুনে বিক্রম কিছুক্ষণ চিন্তা করে বলে, আলমগীরকে বলবি কাল অন্নপূর্ণা মন্দিরে থাকতে। এটা শুনে নিতাই আলমগীরকে জানানোর জন্য সেখান থেকে চলে যায়। এবার বিক্রম খুড়োকে বলে, কাল সুমন্ত ঘোষালও অন্নপূর্ণা মন্দিরে থাকবে, সে আমাকে ধরার জন্য ফাঁদ পেতেছে, কিন্তু আমি জেনে শুনেই সেই ফাঁদে পা দেব। খুড়ো বারবার বিক্রমকে যেতে মানা করে, কিন্তু বিক্রম বলে, এটা আমার আর সুমন্তর খেলা,
আমাকে তো যেতেই হবে। আমি যদি ফিরে না আসি তাহলে ঝিমলির দায়িত্ব তুমি নিও। এদিকে সুমন্ত ফোন করে সমস্ত পুলিশ ফোর্সকে জানিয়ে দেয় কাল সকালে অন্নপূর্ণা মন্দিরে ছদ্মবেশে তৈরি থাকতে। আসলে নিতাইয়ের পালিয়ে যাওয়ার প্ল্যানটা সুমন্তরই ছিল। পরের দিন অন্নপূর্ণা মন্দিরে বিক্রম ছদ্মবেশে পৌঁছে যায়, তার সঙ্গে ঝিমলিও ছিল। এদিকে আলমগীর পুলিশকে ফোন করে বলে, এখানে সবই রেডি আছে স্যার, বহুরূপীরা আজ ধরা পড়বেই। আসলে এই আলমগীর পুলিশেরই লোক ছিল। তবে সেই কথাটা নিতাই শুনে ফেলে। সে পালাতেই যাবে, তখনই পুলিশ চারিদিক থেকে নিতাইকে ঘিরে ফেলে। অন্যদিকে বিক্রম মন্দিরে ঢুকেই দেখে পুরোহিতের ছদ্মবেশে দাঁড়িয়ে আছে সুমন্ত। সুমন্ত বিক্রমের হাত দেখেই তাকে চিনে ফেলে। বিক্রম পালানোর চেষ্টা করলে সুমন্তও তার পিছু নেয়। একটা পর্যায়ে বিক্রম আর সুমন্ত মুখোমুখি এসে দাঁড়ালে ঠিক সেই সময়ে তাদের সামনে পরী চলে আসে। বিক্রম সুযোগ বুঝে পরীর গলায় ছুরি ধরে। এরপর পরীকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে পা পিছলে পড়ে যায়। সুমন্তও এই সুযোগে বিক্রমকে ধরে ফেলে। বিক্রম তখন হেসে বলে, আপনি জিতে গেলেন বড়বাবু। সুমন্ত বলে, তোমার সবকিছুই তো নকল। একটা নকল প্রতিবন্ধী কার্ড দেখিয়ে দিনের পর দিন মানুষকে বোকা বানাচ্ছ। এটা বলেই সুমন্ত কার্ডটা পুড়িয়ে ফেলে আর বলে, এই কেসে তুমি কোনোদিনও ক্ষমা পাবে না। বিক্রম হেসে বলে, কার্ডটা পুড়িয়ে ভালো করলেন না স্যার। সে তার হাত দেখিয়ে বলে, আমি কিন্তু সত্যিই প্রতিবন্ধী, তবে আমাদের আবারও দেখা হবে। সুমন্ত বিক্রমের কথায় পাত্তা না দিয়ে তাকে থানায় নিয়ে যেতে বলে আর বিক্রমের বাড়িটাও ভালো করে সার্চ করতে বলে। পরের দিন বিক্রমকে কোর্টে তোলা হয়। সরকার পক্ষের উকিল বলে, বিক্রমের কাছ থেকে ব্যাংক ডাকাতির 2 লক্ষ টাকা আর 10 ভরি সোনা পাওয়া গেছে। এবার জাজ বিক্রমকেও কিছু বলার অধিকার দেয়। আর এখানেই আসে মুভির সবথেকে বড় টুইস্ট। বিক্রম বলে, আমি প্রতিবন্ধী বলে আমাকে ফাঁসানো হয়েছে। কোনোদিন কি কেউ শুনেছেন প্রতিবন্ধী মানুষ ডাকাতি করে? ধর্মাবতার, আমার বাড়িতে 70 ভরি সোনা ছিল, 10 ভরি নয়। বিয়েতে পাওয়া উপহার ঠাকুরের গয়না, কিন্তু সেসব গয়না কোথায় গেল? জাজ বলে, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? বিক্রম তখন গয়নার সমস্ত হিসেব কোর্টে পেশ করে। আসলে সে ডাকাতির বেশিরভাগ টাকায় গয়না কিনে রেখেছিল। সুমন্ত যখন পরীকে বাড়ি নিয়ে যায় ঠিক সেই সময়ে বিক্রমের বাড়িতে বাকি পুলিশরা বেশিরভাগ গয়না নিজেদের মধ্যে ভাগ করে নেয়, যেটা সুমন্ত নিজে কিছুই জানত না। এদিকে বিক্রম বলে, আমার বাড়িতে 70 ভরি সোনা চুরি হওয়ার ঘটনা অফিসার সুমন্ত ঘোষাল সব জানত। তার নির্দেশেই সবকিছু হয়েছে ধর্মাবতার। আমার বাড়িতে যে 70 ভরি সোনা চুরি হলো তার বিচার কি আমি পাবো? এসব শুনে জাজ এই কেসের মূল তদন্তকারী অফিসার সুমন্ত ঘোষালকে এই ব্যাপারটাও তদন্তের নির্দেশ দেয়। এদিকে সুমন্ত কখনো ভাবতেও পারেনি বিক্রম এক মুহূর্তের জন্য খেলা ঘুরিয়ে দেবে। বিক্রম তখন সুমন্তের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। যেহেতু সুমন্ত এই কেসের টিম লিডার ছিল, তাই সোনা ও টাকা আত্মসাৎ করার দায়ে বাকি পুলিশদের সঙ্গে সুমন্তরও 5 বছরের জেল হয়ে যায়। সুমন্ত জেলে যাওয়ার সময় পাশে থেকে বিক্রম বলে, বলেছিলাম না বড়বাবু, আমাদের আবারও দেখা হবে। আমি জানি আপনি টাকা নেননি, কিন্তু সততার দাম তো সবাইকেই দিতে হয়। এসব শুনেও তখন সুমন্ত রাগে মুখ নিচু করে সেখান থেকে চলে যায়। এরপর 5 বছর কেটে গেলে সুমন্ত আর বিক্রম জেল থেকে ছাড়া পেয়ে যায়। সুমন্ত তার জীবনের ব্যর্থতার গল্প বহুরূপী বইতে তুলে ধরেছে। একদিন সে তার লেখা বহুরূপী বইতে সবাইকে অটোগ্রাফ দিচ্ছিল। তখনই দেখা যায় ঝিমলি তার ছেলেকে নিয়ে সেখানে এসেছে। এদিকে সুমন্তর কাছে বিক্রম আসে। বিক্রম একটা বই দিয়ে বলে, আমার একটা অটোগ্রাফ চাই বড়বাবু। সুমন্ত এবার সবকিছু ভুলে গিয়ে একটু হেসে একটা অটোগ্রাফ দেয়। কারণ সে বুঝতে পেরে গেছে সেদিনের তার করা ভুলের কারণেই বিক্রম একজন সৎ মানুষ থেকে হয়ে উঠেছে এক কুখ্যাত ব্যাংক ডাকাত। আর এটা দেখিয়েই এই গল্পটা এখানেই সমাপ্ত হয়।